আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ইসরাত জাহান সুমাইয়া। আশা করি সকলেই ভালো আছেন। ধন্যবাদ আমাদের এই ছোট্ট প্রোগ্রামে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাই ও বোনেরা তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে রেখেছেন। আমরা চেষ্টা করব আজকে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের সাথে রয়েছেন মিস্টার কামরুজ্জামান স্যার। তিনি একজন ট্যাক্স কনসালটেন্ট। আমরা চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলো উপস্থাপন করার জন্য। স্যার, আমার প্রথম যে প্রশ্নটি রয়েছে, ইউএই ফ্রি জোন কোম্পানিগুলোর কি কর্পোরেট ট্যাক্স দিতে হবে? ধন্যবাদ ইসরাত। এবং সেই সাথে ইউইতে বসবাসরত এবং ইউইতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন সমস্ত উদ্যোক্তা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ইউইতে যারা ফ্রি জোন কোম্পানি পরিচালনা করছেন বা ফ্রি জোনে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের কি কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে কিনা বা তাদের কর্পোরেট ট্যাক্সের কিভাবে ট্রিটমেন্টটা হবে। আমরা জানি যারা এখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি তারা ইউইতে নর্মালি ফ্রি জোন এবং মেইনল্যান্ড দুটো কনসেপ্ট রয়েছে বা দুটো প্লেসে আমরা ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত পরিচালনা করে থাকি। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ফ্রি জোন কোম্পানিগুলোর ট্রিটমেন্ট কিছুটা আলাদা। আমরা যদি সে বিষয়ে কথা বলি তাহলে জানি ফ্রি জোন কোম্পানিগুলোতে কোয়ালিফাইং ইনকাম নামে একটি ইনকাম আছে, যেটা মেইনল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। তো কোয়ালিফাইং ইনকাম হলে সুবিধা কি হবে? সুবিধা হবে সেক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স আপনাকে জিরো হবে, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স পে করতে হবে না। এই ক্ষেত্রে আপনি একটা বড় ধরনের সুবিধা পাচ্ছেন যদি আপনার সমস্ত ইনকাম এবং আপনি কোয়ালিফাইং ইনকাম বিবেচিত হয় আপনার ইনকামটা, তাহলে আপনি যেহেতু কর্পোরেট ট্যাক্স পে করতে হবে না, তাহলে আপনার এই বিজনেসের জন্য এটা একটা বড় সুবিধা এবং রেভিনিউটাকে আপনার সেভ করার একটা বড় ধরনের সুবিধা রয়েছে। এখন কিভাবে কোয়ালিফাইং ইনকাম হিসেবে নিজেকে বিবেচিত করা যায় বা নিজে পরিচালিত হওয়া যায়, বিজনেসটাকে পরিচালনা করা যায়, সেটি আপনার ফ্রি জোন টু ফ্রি জোন এবং যদি এক্সপোর্ট হয়ে থাকে এবং ডেজিগনেটেড জোনগুলোতে, এবং সেই সাথে আপনার বিজনেস অ্যাক্টিভিটিটাকে দেখতে হবে যে অ্যাক্টিভিটি অনুসারে এবং কি কি অ্যাক্টিভিটি কোয়ালিফাইং ইনকামের জন্য সাপোর্ট করে সে বিষয়ে আপনাদের সম্যক ধারণা থাকতে হবে। আমরা অনুরোধ করব আপনার ইনকাম কোয়ালিফাইং হয়েছে কিনা সেই জন্য একটি প্রাজ্ঞ বা স্পেশালিস্ট তাদের সাথে আপনি কথা বলে বা তাদের মাধ্যমে এটি পরিচালনা করলে আপনার জন্য এটি একটা সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, যদি আমি ইউএইতে ব্যবসা করি তাহলে কর্পোরেট ট্যাক্স কবে থেকে প্রযোজ্য হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যারা ইউতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি এবং আমরা জানি যে কর্পোরেট ট্যাক্স এটা ম্যান্ডেটরি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। ঠিক কবে থেকে এটি আপনার জন্য ম্যান্ডেটরি হয়েছে সেটি জানার জন্য প্রথমে আপনাকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে। কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের পরবর্তীতে আপনার একটি সার্টিফিকেট আসবে। সেই সার্টিফিকেটের মধ্যে আপনার ডেডলাইন লেখা থাকবে, আপনার ট্যাক্স ইয়ার পাবেন। সেই ট্যাক্স ইয়ারের পরবর্তীতে 9 মান্থের মধ্যে ট্যাক্স ফাইল জেনারেট হবে এবং আপনাকে কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশনের পরবর্তী যে ধাপগুলো অনুসরণ করে কর্পোরেট ট্যাক্স পে করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কর্পোরেট ট্যাক্স ফাইলের জন্য কি কোনো নির্ধারিত সময়সীমা রয়েছে? ধন্যবাদ। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কর্পোরেট ট্যাক্স ফাইলিং করার জন্য নির্ধারিত সময়সীমা রয়েছে কিনা। প্রত্যেকটি ব্যবসায়ী ভাই বোনদের যারা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার ট্যাক্স ইয়ার যেটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সাধারণত 9 মান্থ সময় পাবেন এই ট্যাক্স ফাইলিং করার জন্য। তো আপনার ট্যাক্স ইয়ারটা কবে থেকে কবে পর্যন্ত এবং কবে থেকে ট্যাক্স ফাইলিং মান্থগুলোর সময়সীমা শুরু হচ্ছে সেটি আপনি বিশেষভাবে লক্ষ্য রাখবেন, কেননা এই ডেডলাইন মিস হলে আপনার পেনাল্টি হওয়ার সম্ভাবনা আছে বা পেনাল্টি পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কর্পোরেট ট্যাক্স ফাইলিং করার সময় আপনাকে কি কি বিষয় বা কি কি নিয়ম মেনে চলতে হবে বা কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। কর্পোরেট ট্যাক্স ফাইলিংয়ের জন্য আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আপনার ইনভয়েসগুলো। আমরা জানি এটি হচ্ছে আমাদের রুট অফ ইনফরমেশন। যে সমস্ত ইনফরমেশনগুলো যখন আমরা জেনারেট করি সেটি ইনভয়েসের মাধ্যমে জেনারেট হয়। সাধারণত বিজনেস প্রতিষ্ঠানে 3 ধরনের ইনভয়েস আমরা দেখতে পারি। একটি হচ্ছে সেলস ইনভয়েস, একটি পারচেস ইনভয়েস, আরেকটি হচ্ছে আপনার এক্সপেন্সের। এটি ছাড়াও আমরা এক্সপোর্ট বা ইম্পোর্টের বিভিন্ন ধরনের ইনভয়েস থাকতে পারে। তো আমাদের সমস্ত ইনভয়েসগুলো প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে সেই ইনভয়েসগুলো আমাদের সঠিকভাবে বুক
অর্থাৎ বুককিপিং এর মাধ্যমে আপনাকে সেই ইনভয়েসগুলো ক্যালকুলেশনের জন্য উপযুক্ত করতে হবে। আপনারা কেউ হয়তোবা সবাই হয়তোবা অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করেন না। কিন্তু যে যেভাবেই ম্যানুয়ালি প্রসেস করেন অথবা এক্সেল ব্যবহার করেন অথবা অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করেন, যে যেটাই ব্যবহার করেন না কেন, এই ইনভয়েসগুলো সঠিকভাবে ক্যালকুলেশনের এবং সেটা ট্রায়াল ব্যালেন্সের মতো তৈরি করা যায়, সেইভাবে আপনাকে মুভ করতে হবে এই ইনভয়েসগুলো। এরপর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ট্যাক্স ইয়ারটা। ট্যাক্স ইয়ার পরিসমাপ্ত হওয়ার পরে আপনি 9 মান্থ সময় পাবেন ট্যাক্স ফাইলিং করার জন্য। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই এই যে ইনফরমেশন জেনারেট করে ট্রায়াল ব্যালেন্স এবং কমপক্ষে সেই ইনফরমেশন বা তথ্যের থেকে আপনাকে ব্যালেন্স শিট প্রিপেয়ার করা যায় এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট প্রিপেয়ার করা যায়, এই পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে বা এই পর্যন্ত আপনাকে মেনটেন করতে হবে। কেননা কর্পোরেট ট্যাক্স সাবমিশনের সময় আমরা অনেক ধরনের তথ্য পাবো, যেগুলো শুধুমাত্র ফাইন্যান্সিয়াল রিপোর্টের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রিপারেশন ছাড়া সঠিকভাবে প্রদান করা গভর্নমেন্টের কাছে বা এফডি এর কাছে সম্ভব হবে না। কর্পোরেট ট্যাক্স সাবমিশন করার জন্য আমাকে কি কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করতে হবে? ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আপনাকে কি অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করতে হবে কিনা। দেখুন, অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা এটি বাধ্যতামূলক না। কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনি ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টস এবং সেই সাথে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করাটা খুবই সহজ হয়ে যাবে। অ্যাকাউন্টস হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণ। সঠিকভাবে যদি অ্যাকাউন্টস পরিচালিত না হয়, তাহলে আপনার ব্যবসা লসে আছে না লাভে আছে, বা লাভে থাকলে কতটুকু লাভে আছে, লসে থাকলে কতটুকু লসে আছে, এটি আপনি সঠিকভাবে পরিচালনা করার জন্য অ্যাকাউন্টসটি সঠিক হওয়া অত্যন্ত জরুরি। আর সেই অ্যাকাউন্ট সঠিকভাবে আপনি পরিচালনা করার জন্য আপনি ম্যানুয়াল প্রসেসে খুবই ডিফিকাল্ট আপনার জন্য। আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, আপনার পেয়েবল, আপনার কতদিন ধরে একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা পাচ্ছেন না, বা আপনার আগামী মাসে প্রবাব্য বা সম্ভাব্য খরচ কি পরিমাণ হতে পারে, বা গত বছরে এই সময়গুলোতে আপনার খরচ কেমন ছিল, ইনকাম কেমন ছিল, ইয়ার টু ইয়ার, মান্থ টু মান্থ, এই ক্যালকুলেশনগুলো বা এই রিপোর্টগুলো আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার ছাড়া জেনারেট করা খুবই মুশকিল হয়। এটি ছাড়া আমরা জানি এফডি এর রুলস অনুসারে প্রতিটি কোম্পানিকে 7 বছরের জন্য সমস্ত ইনভয়েস সংরক্ষণ করতে হবে। আপনি ম্যানুয়ালি প্রসেস করলে হঠাৎ করে যদি ইনভয়েসগুলো নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, পুড়ে যায়, তাহলে আপনি এফটিএকে যদি সেই ধরনের ইনভয়েসগুলো ইনকোয়ারি করে আপনি প্রদান করতে পারবেন না। সেক্ষেত্রে পেনাল্টির সম্মুখীন হতে পারেন। এটি ছাড়াও আপনি যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার না করেন, আপনার যে অ্যাকাউন্টস এক্সেলে অথবা আপনি ম্যানুয়ালি বুকে রেখেছেন সেটি যদি হারিয়ে যায়, তাহলে আপনার এই কোন কাস্টমারের কাছে কত টাকা আপনি পাবেন বা সাপ্লায়ার কত টাকা পাবে, এটি দিয়ে একটা বড় ধরনের কনফিউশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এটা ম্যান্ডেটরি না হলেও আমরা অনুরোধ করব আপনারা সবাই এই অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আমাকে কোন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে? ধন্যবাদ। কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বা কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, সেটির মধ্যে প্রথম হচ্ছে, আপনি যদি ভ্যাট রেজিস্টার হয়ে থাকেন, তাহলে ভ্যাট রেজিস্ট্রেশনের পরে আপনি ভ্যাট সাবমিশন করছেন, সেই সাবমিশন ফাইলগুলো সাবমিশন করার সময় আপনি কত টাকা পে করছেন সঠিকভাবে ক্যালকুলেশন করে ভ্যাট সাবমিশন করছেন কিনা, এটি খেয়াল রাখতে হবে। এরপর দেখতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যদি কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে। ভ্যাট সাবমিশনের যে অ্যামাউন্ট বা টার্নওভার, সেটির সাথে ব্যাংকের আপনার যে স্টেটমেন্ট, সেটির সামঞ্জস্য আছে কিনা। দেখা গেল আপনি ভ্যাট পে করছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টসে তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা ডিপোজিট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে আপনার ইনকাম সোর্সটা কি, কিভাবে ব্যাংকে টাকাটা আসছে। এরপর আপনার খরচের সাথে সামঞ্জস্য হচ্ছে কিনা, অর্থাৎ আপনার যে পরিমাণ টার্নওভার আপনি ভ্যাট ফাইলে দেখাচ্ছেন, সেটি অনুসারে আপনার খরচের মাত্রা যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন যে এর খরচের পরিমাণ এত বেশি আপনি করছেন কিভাবে, সে টাকাগুলো কিভাবে আসছে। এই জন্য আমরা একটা ট্রায়াঙ্গেলের মতো বলি যে আপনি অবশ্যই ভ্যাট এবং কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ ডিপোজিট হচ্ছে এবং আপনার এক্সপেন্স, এই তিনটি বিষয়ের মধ্যে যেন সামঞ্জস্য থাকে এবং এই তিনটি বিষয় সঠিকভাবে আপনার ক্যালকুলেশন হয় বা সঠিকভাবে আপনি মেনটেন করেন, সঠিকভাবে হিসাবগুলো রাখেন, যাতে কোনোভাবে ইনকোয়ারি আসলে আপনি যেন এফটিএকে বা গভর্নমেন্টকে আপনার রিপ্লাইটা সঠিক হয় এবং দ্রুত সময়ের মধ্যে প্রদান করা সম্ভব হয়। ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের উত্তরের জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আমাকে কি কোনো অডিট করাতে হবে?
কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য কোনো কোম্পানিকে অডিট করাতে হবে কি হবে না, এটির উত্তর আমরা এভাবে দিতে পারি। আপনি যদি আপনার বিজনেস প্রতিষ্ঠানটি যদি ফ্রি জোনে হয়ে থাকে, তাহলে কর্পোরেট ট্যাক্সে অডিট করানোটা আপনার জন্য ম্যান্ডেটরি কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য। কিন্তু মেইনল্যান্ডে যদি হয়ে থাকে, তাহলে আপনার 50 মিলিয়ন রেভিনিউ যদি হয়, তারপরে আপনাকে ম্যান্ডেটরি হবে। তার নিচে যদি রেভিনিউ হয়ে থাকে, তাহলে এটা আপনার জন্য অডিট করানোটা ম্যান্ডেটরি না। কিন্তু আপনি যদি অডিট করিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার যে অ্যাকাউন্টসটা আপনি সঠিকভাবে মেনটেন করছেন, এটি একটা প্রুফ থেকে যায়। যেহেতু এক্সটার্নাল অডিটর বডি আপনার অডিট করাবে, বা আপনার ইন্টারনাল টিমও যদি অডিট করিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার সমস্ত ইনফরমেশনগুলো, যে তথ্য উপাত্তগুলো সঠিকভাবে সিঙ্ক্রোনাইজড অর্ডারে লিপিবদ্ধ হয়েছে, সেটির একটি গ্যারান্টি বা সেটির একটি কনফিডেন্ট আপনি পেয়ে যান। এই জন্য যাদের জন্য ম্যান্ডেটরি না, তাদেরকেও অনুরোধ করব আপনারা ইয়ারলি একবার আপনার কোম্পানিটা অডিট করিয়ে রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনে ডেডলাইন মিস করায় আমার 10,000 টাকা পেনাল্টি এসেছে। আমি কি পেনাল্টি মকুফ পেতে পারি? অনেকেই দুর্ভাগ্যজনকভাবে বা আনফরচুনেটলি কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের যে ডেডলাইনটি ছিল, সেটি মিস করে ফেলেছেন। তো মিস করার পরে যদি আপনি কর্পোরেট ট্যাক্স যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, তখন রেজিস্ট্রেশন অ্যাপ্রুভড হওয়ার পরে আপনি 10,000 দিরহাম পেনাল্টি পাচ্ছেন এফডি এর পক্ষ থেকে। এটি মওকুফ করানো সম্ভব কিনা, এটি মওকুফ করানো সম্ভব কিনা সেটি একমাত্র এফডিএ বলতে পারবে। বাট আমরা যেটা করতে পারি, এফডিএ এর কাছে বা গভর্নমেন্টের কাছে আমরা রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। আপনার যদি উপযুক্ত এভিডেন্স থাকে বা উপযুক্ত কারণে আপনি, যেটা আনঅ্যাভয়েডেবল যেটাকে রিজন বলে, সেই রিজনে যদি আপনি রেজিস্ট্রেশনটা না করতে পেরে থাকেন, তাহলে অবশ্যই সেই সমস্ত তথ্য উপাত্ত সহকারে এফডি এর কাছে রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করলে আমরা আশা করি এবং প্রত্যাশা করি যে এফডিটি রিকনসিডারেশন করবেন এবং আপনার এই পেনাল্টিটি মওকুফ করে দেবেন। ধন্যবাদ।